Hello, good evening students. Welcome to Learn Physics. আজকে তোমাদের ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারের এমসিকিউ এর লাস্ট ক্লাসটা করব। তো যে এমসিকিউ গুলো করেছিলাম সেগুলো আশা করি তোমরা প্র্যাকটিস করেছো। তো তোমাদের প্র্যাকটিস করার কথা যেটা যারা হয়তো রেগুলার ক্লাসটা করছো তারা হয়তো জানো যে আমি এই প্র্যাকটিস সেটটার অর্থাৎ যে কোশ্চেনগুলোর আমি সলিউশন করছি তার একটা পিডিএফ কপি প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। প্র্যাকটিস করার জন্য যেটা বলছিলাম, আমি যে 10টা কি 8টা করে যে অঙ্ক করে দিচ্ছি সেই অঙ্কগুলো তোমরা আগে দেখে নেবে কিভাবে করছি, করার পর তারপর কিন্তু ওই প্র্যাকটিস সেটটা দেখে তোমরা কিন্তু নিজেরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, মানে যদি সেখানে তোমাদের প্র্যাকটিস করতে গিয়ে আবারও প্রবলেম হয়, হয়তো পারলে না, চিন্তা ভাবনা করে দেখলে কিন্তু পাচ্ছ না, তখন আর একবার তোমরা সেটা দেখে নেবে, দেখে নেওয়ার পর তারপর আবার করবে। তো এটা কখনোই একবারে দেখে দেখে করবে না, তাহলে কিন্তু মনে থাকবে না বা কোনো কাজের হবে না। ঠিক আছে, তো চলো শুরু করি আমাদের নেক্সট এমসিকিউ যেটা আছে। দেখো 61 যে এমসিকিউটা আছে, 10 কেজি ভরের একটি বন্দুক থেকে 1 মিটার পার সেকেন্ড বেগে গুলি বের হয়, গুলির ভর এত হলে গুলি এবং বন্দুকের গতিশক্তি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে গুলির তো গতিশক্তি পেয়েই যাবে, কারণ তোমার হচ্ছে গুলির বেগ দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড আর গুলির ভর দেওয়া আছে, তাহলে গুলির গতিশক্তিটা পেয়ে যাবে। গুলির গতিশক্তি এটাকে যদি আমরা E1 বলি, E1 এটা সমান হাফ ছোট এম ইন্টু ছোট ভি স্কোয়ার, মানে হাফ এম এর জায়গায় তুমি বসিয়ে দাও 0.05 ইন্টু ভি এর ভ্যালু 1 বলেছে, তার মানে 0.05/2, এটাই রাখি এখন আপাতত। আর পরে বন্দুকের ক্ষেত্রে দেখো বন্দুকের ভর দেওয়া আছে কিন্তু বন্দুকের বেগটা কিন্তু দেওয়া নেই, তাহলে এটাও সেই বন্দুকের বেগ নির্ণয় করার জন্য ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে বন্দুকের বেগ ক্যাপিটাল ভি হলে এই ভরবেগের সংরক্ষণ সূত্র ভি ইকুয়াল টু, এখানে মাইনাস সাইন হয়, মাইনাসটা আমি ধরবো না, শুধুমাত্র তার ভ্যালুটাই বের করব, ইন্টু ছোট ভি। তাহলে এখানে এমটা হচ্ছে বন্দুকের ভর হচ্ছে গুলির ভর 0.05 ডিভাইডেড বাই বন্দুকের ভর 10 আর বন্দুকের বেগ হচ্ছে 1, মানে 0.005 এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবে বন্দুকের শক্তি সেটা যদি ই হয়, ই সমান হাফ ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু ক্যাপিটাল এম এর ভ্যালু হচ্ছে 10 ইন্টু ভি স্কোয়ারের ভ্যালু 0.005 তার হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে মোট শক্তি, আচ্ছা দুটোরই গতিশক্তি টোটাল ক্যালকুলেট করে নিই, হ্যাঁ এইটারও ক্যালকুলেট করে নিই, এটা করে নিই, দিয়ে যোগ করে দিলেই হবে। আচ্ছা দেখো আমি এখানে ক্যালকুলেশনটা করলাম, করার পর যেটা পাওয়া গেল, এখানে বন্দুকের গুলির গতিশক্তি তোমার এত জুল আসছে আর বন্দুকের গতিশক্তি তোমার এইটা আসছে। ঠিক আছে, দুজনের সমষ্টি করলে এটা কিন্তু কোনো অপশানটাই আসছে না। আর যেটা দেখতেই পাচ্ছ এখানে তোমার ছবিতে যে উত্তরটা দেওয়া আছে এই উত্তরটি দেওয়া আছে বিয়েরটা। তাহলে বিয়ের উত্তরটা যদি হয় তাহলে সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ এটা শুধু বন্দুকের গতিশক্তিটাই পাওয়া যাচ্ছে, গুলির কিন্তু এর সঙ্গে অ্যাড করলে এটা বেড়ে যাবে। ঠিক আছে, তো আমার মনে হয় এটা বন্দুকের গতিশক্তি হয়তো উত্তরটা চেয়েছে, আর নতুবা যদি দুটোরই গতিশক্তি চাই তাহলে গুলির গতিশক্তিটা দিতে হবে আলাদা করে, আর টোটাল গতিশক্তিটা কিন্তু অপশানে বেরোচ্ছে না। তো যাই হোক, আমি যে প্রসেসটা করলাম এটাই হবে, এই প্রসেসটাকে ফলো করবে। কোশ্চেনে টুকটাক ভুল থাকে তো সেরকম হয়তো কোনো থাকতে পারে আর কি। ঠিক আছে, তো পরের অঙ্ক দেখো, পরের অঙ্কটা যেটা আছে, একটি স্প্রিংয়ের ভার প্রয়োগে এক্স দৈর্ঘ্য প্রসারিত হয়, মানে একটা স্প্রিংকে যখন কোনো বল প্রযুক্ত করবে স্প্রিংয়ের উপর, এরকম যদি কোনো একটা স্প্রিং
তার উপর যখন ভার মানে একটা বল আর কি, ধরে নাও যদি বল প্রযুক্ত করো তাহলে তোমার এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়। ঠিক আছে। আচ্ছা, যদি তাহলে টি টান প্রযুক্ত হয় তাহলে সঞ্চিত শক্তি কত হবে? মানে এখানে এফ এর বদলে টি টান প্রযুক্ত করেছ আর তার ফলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে এক্স। ঠিক আছে। তাহলে এফ টি সমান আমরা স্প্রিং এর ক্ষেত্রে জানি এফ সমান কে এক্স, তাহলে টি সমান হয়ে যাবে কে ইন্টু এক্স। ঠিক আছে। তাহলে স্প্রিং এর সঞ্চিত শক্তি কত হয়? সঞ্চিত শক্তির ফর্মুলা তোমরা জানো, সঞ্চিত শক্তি এটা সমান কত? এটা হাফ কে ইন্টু এক্স স্কোয়ার। এখানে যে অপশনগুলো দেওয়া আছে এখানে এক্স কিন্তু নেই, এক্সটাকে তার মানে এলিমিনেট করে দিতে হবে। এখান থেকে এক্স সমান কত পাবে? টি বাই কে। তাহলে সেই ভ্যালুটা এখানে বসিয়ে দাও শুধু। তাহলে হাফ কে ইন্টু এক্স এর জায়গায় বসিয়ে দাও টি স্কোয়ার বাই এখানে তোমার কে স্কোয়ার, টি স্কোয়ার বাই কে স্কোয়ার, একটা কে কেটে যাবে, তার মানে টি স্কোয়ার ডিভাইডেড বাই 2k, টি স্কোয়ার ডিভাইডেড বাই 2k। মানে এক্ষেত্রেও দেখো অপশান বি এরটা এটা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে দেখো, এখানে সংরক্ষী বল আর অসংরক্ষী বলের ব্যাপারটা বলা আছে। সংরক্ষী বল তোমরা জানো যে মহাকর্ষীয় বল বা স্থির তড়িৎ স্থিতিশক্তি যে বলগুলো এগুলো সংরক্ষী বল হয়, মানে যেখানে তোমার মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। ঠিক আছে। তাহলে এক্ষেত্রে F1 F2 এবং F3 তিনটা XY বিন্দুতে তিনটে বল প্রযুক্ত হচ্ছে, কোনটা সংরক্ষী বল হবে? তো এক্ষেত্রে কৃতকার্যটা আমরা যদি বের করি, কৃতকার্য মানে ধরে নাও একটা বিন্দু তোমার হচ্ছে এটা ত্রিমাত্রিক নির্দেশযন্ত্রে এক্স, এটা ওয়াই আর এটা জেড। তো এক্ষেত্রে এটা পি এক্স ওয়াই জেড ধরে নাও, তাহলে তার স্থানাঙ্ক মানে অবস্থান ভেক্টর যদি আর হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে আর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা আমরা জানি। ঠিক আছে। তো এখন এইখানে যদি আমি খুব ক্ষুদ্র দূরত্ব ডিআর সরাই, ডিআর এর জন্য তখন কি লিখবো? ডিআর সরণটার ক্ষেত্রে এটা লিখবো ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি জেড কে ক্যাপ, এটা আমরা পাবো। তো এখন কৃতকার্য এই F1 বলের জন্য যদি কৃতকার্য বের করি, এটা ধরে নাও W1 সমান বল ইন্টু সরণ F1 ডট সরণটা হচ্ছে ডিআর। তাহলে এখানে F1 এর ভ্যালু এখানে বসিয়ে দাও, F1 এর ভ্যালু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এখানে ডট ডিআর, ডিআর এর ভ্যালু হচ্ছে ডিএক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি জেড কে ক্যাপ। ডট গুণফল করলে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড। ঠিক আছে। তাহলে এইটাকে এবারে যদি আমি টোটাল ইন্টিগ্রেশন করি, মানে মোট কৃতকার্য ধরো 0 থেকে এক্স বিন্দু পর্যন্ত নিয়ে যাচ্ছ, তার জন্য মোট কৃতকার্য W1 সমান ইন্টিগ্রেশন যদি করে দিই, ইন্টিগ্রেশনের লিমিটটা 0 থেকে এক্স ওয়াই জেড। ঠিক আছে, 0 থেকে এক্স ওয়াই জেড, তার মানে এটা এক্স ডিএক্স, এটা 0 থেকে এক্স, এটা ওয়াই ডিওয়াই, এটা 0 থেকে ওয়াই প্লাস জেড ডিজেড 0 থেকে জেড। তাহলে এটা হয়ে যাবে দেখো এক্স স্কোয়ার বাই 2 প্লাস এটা হবে ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস এটা জেড স্কোয়ার বাই 2, তার মানে হাফ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এইটা তোমার অবস্থান ভেক্টর, তার মানটাকে বলছে। ঠিক আছে, এটা ডিভাইডেড বাই 2। তাহলে এটা কিন্তু তার প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর উপর নির্ভর করছে, কোন পথে যাচ্ছে সেটার উপর কিন্তু নির্ভর করছে না। ঠিক আছে, যেটা সংরক্ষী বলের বৈশিষ্ট্য মধ্যে পড়ে। কিন্তু যখন আমরা এফ মানে W2 বের করব, W2 মানে DW2 যদি বের করি, তাহলে এখানে F2 ডট ডিআর যদি করি, তাহলে দেখো জেড আই ক্যাপ প্লাস
এক্স জে ক্যাপ প্লাস ওয়াই কে ক্যাপ ডট তোমার ডিএক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি জেড কে ক্যাপ। এটা গুণ করলে দেখো জেড এক্স জেড ইন্টু ডিএক্স প্লাস এক্স ইন্টু ডিওয়াই প্লাস ওয়াই ইন্টু ডিজেড। তাহলে একই রকমভাবে W2 সমান ইন্টিগ্রেশন করলে দেখো এখানে জেড এক্স আসবে, আমি একবারে করে দিচ্ছি, আর এইটা আসবে তোমার এক্স ওয়াই, আর এটা লাগবে ওয়াই জেড। তাহলে দেখো এখানে এক্স এবং ওয়াই এই দুটো ভ্যালু তুমি সামথিং যে কোনো ভ্যালু বসাও এক্স ওয়াই জেডের, তার জন্য কার্যটা কিন্তু আলাদা হবে বিভিন্ন বিন্দুতে। ঠিক আছে, মানে এখানে ধরে নাও এক্স এর ভ্যালু তুমি 1 বসালে, ওয়াই এর ভ্যালু 1 বসালে, জেড এর ভ্যালু 1 বসালে, তার জন্য যে কার্য বেরোবে, তুমি যদি এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 3, জেড এর ভ্যালু যদি 4 বসিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু কৃতকার্যটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি এটা পথের উপর নির্ভর করছে, যেটা কিন্তু এটার ক্ষেত্রে ছিল না। এক্স ওয়াই জেড যাই বসাও না কেন, তার জন্য প্রত্যেক ক্ষেত্রে কৃতকার্যের ভ্যালু একই থাকবে। ঠিক আছে, মানে পার্টিকুলার দুটো বিন্দুর জন্য আর কি, মানে ধরে নাও একটা বিন্দু, আমি জিরোর বিন্দুর রেসপেক্টে বলছিলাম এই কৃতকার্যটা, তাহলে সেই রকমই এর ক্ষেত্রেও জিরো বিন্দুর রেসপেক্টে কৃতকার্যটা যদি বের করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আলাদা আসবে। ঠিক আছে, তাহলে এইভাবে এটা বলা যায় তোমার F1 হচ্ছে সংরক্ষী বল। ঠিক আছে, অপশান এটা। তারপর তোমার 64 আছে, যেটা একটি গোলাকার বস্তু অবাধে পড়লে তার অভিকর্ষ ত্বরণের মান নির্ভর করে বস্তুর ভরের উপর। অভিকর্ষ ত্বরণ তো অবাধে পড়লে তো কারোর উপর নির্ভর করেই না, তাহলে এখানে বস্তুর উপর নির্ভর করবে না, যে কোনো বস্তুই পড়ুক না কেন সে কিন্তু সবসময় জি ত্বরণেই পড়ে অবাধে পড়লে। তো সেই হিসাবে এখানে কোনোটি নয়, এই অপশনটাই হবে। হ্যাঁ, বস্তুর কোনোটার উপর নির্ভর, ভরের উপর নির্ভর করবে না, ব্যাসার্ধের উপর, উপাদানের উপর, কোনোটার উপরই নির্ভর করছে না। নেক্সট যেটা আছে দেখো, যদি কোনো বস্তুর গতিবেগ 0.01% বৃদ্ধি পায়, গতিশক্তি কত বৃদ্ধি পাবে? এটা তো তুমি জানো, গতিশক্তি আগেও অঙ্কটা করেছো, যে গতিশক্তি ই সমান এটা হচ্ছে p²/2m, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এটা যদি m কনস্ট্যান্ট থাকে, এটা তোমাদের সেই ত্রুটি নির্ণয়ের ফর্মুলার কনসেপ্ট থেকে বলছি, ডেল E/E সমান 2 ইন্টু ডেল p/p। তাহলে 2 ইন্টু ডেল p/p, ডেল p/pটা দেখো বস্তুর গতিবেগ, এটা গতিবেগ বলা আছে না, গতিবেগ, তাহলে এটা হাফ mv² দিয়ে করতে হবে, আমি ভরবেগ ভেবেছিলাম, যাই হোক এটা হবে না। গতিশক্তি ই সমান হয়ে যাবে হাফ mv²। ঠিক আছে, m কনস্ট্যান্ট, তাহলে এখানেও ডেল E/E এটা সমান 2 ইন্টু ডেল v/v। ঠিক আছে, তাহলে 2 ইন্টু ডেল v/v এর ভ্যালু 0.01%, তার মানে কত 0.2%। ঠিক আছে, অপশন বি এটা হবে। নেক্সট চলে আসি 66, এটা বলটির গতিবেগের সঙ্গে সব সময় লম্ব। একটা বস্তু গতিশীল আছে, একটা বল গতিবেগের সঙ্গে সব সময় লম্ব, বলটি গতিবেগের, আচ্ছা, একটা বস্তুর উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে এবং সেই বলটা তার গতিবেগের সঙ্গে লম্ব, মানে এইদিকে যদি তার ভি হয়, এই বরাবর হচ্ছে তার প্রযুক্ত বল, মানে F ইন্টু ভি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তোমরা জানো F ডট ভি এটা সমান কত হয়, পি মানে ক্ষমতা, মানে dw/dt সমান F ডট ভি, F ডট ভি সমান এফ ভি কস থিটা। থিটা যদি 90 ডিগ্রি হয় স্বাভাবিকভাবে 0, অতএব dw ইকাল টু 0, মানে w ইকাল টু কনস্ট্যান্ট, মানে কৃতকার্য কনস্ট্যান্ট, কার্যটা কনস্ট্যান্ট হবে। তাহলে কোনটি ভুল? আচ্ছা, গতিশক্তি ধ্রুবক থাকবে। আচ্ছা, কার্য কনস্ট্যান্ট, মানে কার্য যেহেতু এক্ষেত্রে তোমার হচ্ছে না, dw যেহেতু 0 হচ্ছে,
তাহলে স্বাভাবিকভাবেই গতিশক্তির কোনো পরিবর্তন হবে না। বল দ্বারা কৃতকার্য হলো শূন্য। বল দ্বারা কৃতকার্য শূন্য, কারণ এক্ষেত্রে বল আর সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হচ্ছে। বল দ্বারা কৃতকার্য শূন্য, এটাই হবে। ভরবেগ ধ্রুবক থাকবে। ও কোনটি ভুল বলেছে, তার মানে এটা ঠিক, তো এটা ঠিক, তাহলে একেরটাও ঠিক, বিয়েরটাও ঠিক। আচ্ছা, দ্রুতি ধ্রুবক থাকবে। হ্যাঁ, বেগ ধ্রুবক থাকছে, মানে বেগ বলতে তোমার বল কার্য হচ্ছে না। দ্রুতি, গতিশক্তি ধ্রুবক থাকছে না, তো দ্রুতি ধ্রুবক থাকবে, হাফ এম স্কোয়ার, তো তাহলে দ্রুতি ধ্রুবক থাকবে। ভরবেগ ধ্রুবক থাকবে। ভরবেগ, দেখো এখানে বেগটা কিন্তু পরিবর্তনশীল হবে, মানে এই কন্ডিশনটা তোমরা ভাবতে পারো, একটা বস্তু যদি বৃত্তাকার পথে আবর্তন করে সেক্ষেত্রে তোমরা জানো অভিকেন্দ্র বল সেটা ক্রিয়াশীল হয় কেন্দ্র বরাবর, আর বেগ অভিমুখ থাকে স্পর্শক বরাবর। তাহলে এই ক্ষেত্রে প্রতি মুহূর্তে বেগের পরিবর্তন হচ্ছে, কিন্তু বল এবং বেগের মধ্যবর্তী কোণ কিন্তু সবসময় 90 ডিগ্রি। এটা কার্যহীন বল, তাহলে এই ক্ষেত্রে তার গতিশক্তির কোনো পরিবর্তন হবে না, কৃতকার্যও শূন্য হচ্ছে। দ্রুতি ধ্রুবক থাকবে সমদ্রুতিতে যদি আবর্তন করে, সেই কারণে অপশান সেটাই হবে। ঠিক আছে, ভরবেগ ধ্রুবক থাকবে। আচ্ছা, নেক্সট যেটা পাবে 67, সমভর বেগের দুটি বস্তু এ ও বি, এ যদি বি এর থেকে ভারী হয় তাহলে কি হবে? এটা তো সেই ভরবেগ আর গতিশক্তির মধ্যে যে সম্পর্কটা সেটা থেকে তুমি পেয়ে যাবে। সমভরবেগ মানে তোমার P1 = to P2, ঠিক আছে, P1 = to P2, তাহলে P সমান কত হয়, √2 MA ইন্টু EA, মানে M1 E1, আর √2 MB ইন্টু EB, EB হচ্ছে গতিশক্তি। তাহলে এই ক্ষেত্রে বলেছে যদি এ বি এর থেকে ভারী হয়, মানে এম এটা গ্রেটার দেন MB, এটা যদি হয়, ঠিক আছে, তাহলে EA রুটটা তুলে দাও না, EA বাই EB এটা সমান হয়ে যাবে MB বাই MA। তাহলে এখানে MA বাই MB এটা গ্রেটার দেন 1, তার মানে এটা লেস দেন 1 হবে, অর্থাৎ EB গ্রেটার দেন EA। ঠিক আছে, EB গ্রেটার দেন EA, তার মানে A এর গতিশক্তি B এর গতিশক্তির থেকে কম। তাহলে অপশান সি এরটা এটা হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট 68 বলেছে, একটি শিশু দোলনায় দুলছে, ভূমি থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ উচ্চতা যথাক্রমে এত মিটার হলে তার সর্বোচ্চ দ্রুতি হবে। আচ্ছা, সর্বোচ্চ দ্রুতি। আচ্ছা, ব্যাপারটা যদি একটু প্র্যাকটিক্যালি তোমরা রিয়েলাইজ করো, ধরো দোলনা দোলক যাই ভাবো না কেন, এইরকম যদি ভাবা হয়, হ্যাঁ, মানে এটা এরকম ভাবে এসে এইভাবে উঠছে, এইভাবে দুলছে, হ্যাঁ, মানে এ অবস্থান থেকে ও অবস্থান, ও থেকে বিতে যাচ্ছে, আবার বি থেকে ও থেকে এ। তো এই জায়গায় দেখো উচ্চতার পার্থক্যটা বলে দিয়েছে, 0.7 মিটার আর 2 মিটার হলে মানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ। আচ্ছা, এটা যদি গ্রাউন্ড ভাবা হয়, এটা ভূমি, হ্যাঁ, ভূমির সাপেক্ষে এই যে ও বিন্দুর উচ্চতাটা এটা হচ্ছে সর্বনিম্ন উচ্চতা, এটাকে যদি আমি H1 বলি, H1 এর ভ্যালুটা হচ্ছে দেখো 0.75 মিটার, আর সর্বোচ্চ উচ্চতা যেটা এটা যদি আমরা H2 ভাবি, এটা হচ্ছে 2 মিটার সর্বোচ্চ উচ্চতা, তাহলে তার সর্বোচ্চ দ্রুতি, এটা তো প্র্যাকটিক্যালি তোমরা বুঝতেই পারছো, যখন ও বিন্দুতে আসবে তার দ্রুতিটা তখন ম্যাক্সিমাম হবে। তাহলে এক্ষেত্রে যেটা তোমরা করবে, এই যে তার স্থিতিশক্তির পরিবর্তনটা, মানে এই যে এই ভ্যালুটা কত, এটা নিশ্চয়ই 2 মিটার মাইনাস 0.75 মিটার, ঠিক আছে, তাহলে এই স্থিতিশক্তির পরিবর্তন এটাকে যদি আমি H বলি, তাহলে mg H এইটা ইকাল টু তার গতিশক্তির বৃদ্ধিটা মানে হাফ mv স্কোয়ার, ঠিক আছে, হাফ mv স্কোয়ার এটা হবে।
তাহলে এখান থেকে ভিটা বের করতে হবে, কেটে যাচ্ছে, তাহলে ভি সমান √2GH। তাহলে √2G এর ভ্যালু এখানে 10 ধরতে বলেছে, আর এইচটা কত, এইচ হচ্ছে তোমার 2 - 0.75। এটা ক্যালকুলেট করবে, মিটার পার সেকেন্ডে বেরোবে। ঠিক আছে, এটা ক্যালকুলেট করলে 25 আসছে, √25, 25-এর রুট হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে অপশান বিয়েরটা হবে। বুঝা গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে 69, অবাধে পতনশীল অবস্থায় এম ভরের বস্তু টি-তম সেকেন্ডে যে পরিমাণ গতিশক্তি লাভ করে তার মান। টি-তম সেকেন্ডে যে পরিমাণ গতিশক্তি লাভ করবে। আচ্ছা, এটা তোমার সেই টি-তম সেকেন্ডে যে পথটা অতিক্রম করছে তার যে ফর্মুলাটা, ধরো বস্তুটা এ বিন্দুতে আছে, তারপরে কিছু সময় পরে বি বিন্দুতে এলো। ঠিক আছে, এটা যদি বলা হয় টি-তম সেকেন্ডে, টি-তম সেকেন্ড মানে এটা ধরে নাও তোমার নামতে 10 সেকেন্ড সময় লাগলো। আমি যদি বলি দশম সেকেন্ডে, দশম সেকেন্ড মানে কি 9 সেকেন্ডে এতটা এলো, 9 সেকেন্ডের পর লাস্ট 1 সেকেন্ডে এইটা হচ্ছে টি-তম সেকেন্ড। ঠিক আছে, তাহলে টি-তম সেকেন্ডের যে ফর্মুলা ST, এটা সমান U + ½ A × 2t-1। তো এটা স্থির অবস্থা থেকে যদি পড়ে তাহলে শুধু হবে ½ G, এটা 2t-1। ঠিক আছে, তাহলে এই যে এটা H বলে দিই, এটা H মানে উলম্ব দিকে হচ্ছে, তো তাহলে সেই জন্য H সাফিক্সে T। তাহলে তোমার যে পরিমাণ তার স্মৃতিশক্তি লস হয় সেটাই নিশ্চয়ই তার গতিশক্তি বৃদ্ধি। তাহলে গতিশক্তি লাভ কত, গতিশক্তি E সমান তোমার mgh। তাহলে mg যে পরিমাণ তার উচ্চতা হ্রাস হয়েছে সেটা কত, g/2 × 2t-1, অর্থাৎ mgh ½ mgh × 2t-1। একটু মিস্টেক করলাম, এখানে এইচটা থাকবে না, এইচের ভ্যালুটাই তো বসাচ্ছি। ঠিক আছে, mg ½ mg × 2t-1, অর্থাৎ অপশান বি একটা হচ্ছে তোমার। ঠিক আছে, নেক্সট আছে 70, একটি স্থির বলের প্রভাবে এম ভর একটি বস্তু স্থির অবস্থা থেকে ডি দূরত্ব গেলে। তাহলে একটা স্থির বল প্রয়োগ করছো কোনো বস্তুর উপর, কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করছো, তাহলে কনস্ট্যান্ট ফোর্স এখানে এম যদি হয় তাহলে সেক্ষেত্রে ত্বরণ থাকবে, ত্বরণ সমান কত, F/m। তো তারপরে একটা কিছুটা দূরত্ব সে অতিক্রম করবে, সেই দূরত্বটা যদি s হয়, গতিশক্তি, এর গতিশক্তি কত হবে না, যে পরিমাণ কার্য করছে, তাহলে কৃতকার্য, আমি যদি বলি কৃতকার্যটা কত, কৃতকার্য W সমান F × S, সেই কৃতকার্যটাই হচ্ছে তার গতিশক্তি বৃদ্ধি। তো গতিশক্তি বৃদ্ধি কত, ½ mv²। ঠিক আছে, মানে অন্তিম বেগটা যদি v হয়। ঠিক আছে, আর প্রাথমিক বেগ 0 ধরে নিয়েছি, তাহলে গতিশক্তি বৃদ্ধিটাই হচ্ছে তার কৃতকার্য। তাহলে গতিশক্তিটা F এবং S এর সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, কিন্তু এখানে M এর সঙ্গে সম্পর্ক বলেছে, তাহলে M এর সঙ্গে সম্পর্ক মানে কি, তোমার তো সমানুপাতিক M সেটা তো হচ্ছে না, সমানুপাতিক M এটা হবে না, আবার m² এর সঙ্গে সমানুপাতিক মানে M এর উপর তো নির্ভরই করছে না, কারণ গতিশক্তি বলে দিয়েছে, গতিশক্তি এটা তো সমান হচ্ছে F × S। তাহলে F কনস্ট্যান্ট আর S তো একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, তো স্বাভাবিকভাবে এটা M এর উপর নির্ভর করবে না, সেই কারণে অপশান ডি একটা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে স্টুডেন্টস, আজকে এই 70 পর্যন্ত যে অঙ্কগুলো করলাম এইগুলোই তাহলে প্র্যাকটিস করো। দেখি আরেকটা অঙ্ক আছে মনে হচ্ছে এইটারই, আরেকটা আছে মনে হচ্ছে 71, হ্যাঁ 71 একটা অঙ্ক আছে, এই অঙ্কটা হয়ে গেলে এই পোর্শনটা হয়ে যাচ্ছে আর কি। এরপরে সংঘর্ষের উপর আছে, এটা K = 200 নিউটন/মিটার, স্প্রিং এর বলধ্রুবক একটি স্প্রিং এর প্রান্তে 1 কেজি ভরের ব্লক কোনো অমসৃণ অনুভূমিক তলের উপর রাখা আছে, অন্য প্রান্তে দৃঢ়ভাবে যুক্ত ব্লকটি প্রাথমিক বেগ এত দেওয়া হলে স্প্রিংটি সর্বোচ্চ যে প্রসারণ হয়।
আচ্ছা দেখো অঙ্কটা কিরকম ভাবে ভাববে। তোমার এইরকম একটা মেঝে, এই মেঝেটার উপরে একটা ব্লককে রাখা আছে, এরকম একটা ব্লককে রেখে দিয়েছো, সেই ব্লকটা একটা স্প্রিং এর সঙ্গে অ্যাটাচড আছে, এরকম একটা স্প্রিং এর সঙ্গে অ্যাটাচড আছে একটা দেওয়ালে আর এদিকে ব্লকে দৃঢ়ভাবে যুক্ত। ব্লকটির প্রাথমিক বেগ এত দেওয়া হলে স্প্রিংটি সর্বোচ্চ যে প্রসারণ হবে, ধরে নাও এদিক থেকে তুমি, ও প্রসারণ বলেছে তাহলে উল্টো দিকে হবে, তোমার এই দিকে একটা বেগ দিয়ে দেওয়া হচ্ছে, এদিকে যে বেগটা দেওয়া হচ্ছে v0 এটা সমান 4 মিটার পার সেকেন্ড। তাহলে এই দিকে যদি 4 মিটার পার সেকেন্ড বেগ দেওয়া হয়, তাহলে এই গতিশক্তিটার জন্য তখন কি হবে বলতো, সে বস্তুটা ধরে নাও এক্স পরিমাণ সরে এলো, এই পরিমাণ এক্স পরিমাণ সরে এলো, তাহলে স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, সেটাও নিশ্চয়ই এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে। তাহলে স্প্রিং এর মধ্যে যে সঞ্চিত স্থিতিশক্তি সেটা ইকাল টু এর গতিশক্তির পরিবর্তন, মানে এর যে গতিবেগটা দিয়েছ সেই গতিবেগটা একটা সময় শূন্য হয়ে যাবে। তাহলে গতিশক্তির হ্রাস এটা স্প্রিং এর মধ্যে স্থিতিশক্তির বৃদ্ধি, আর কি নাই ঘর্ষণের বিরুদ্ধে এটা কার্য হবে। ঠিক আছে, ঘর্ষণের বিরুদ্ধে কার্য কতটা না, যতটা পরিমাণ সে সরে গেছে ঘর্ষণ বল তখন ক্রিয়াশীল হবে বিপরীত দিকে। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য সেটা হচ্ছে ঘর্ষণ বল ইন্টু সরণ। তাহলে শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী হাফ mv স্কোয়ার, মানে যে শক্তিটা দেওয়া হলো হাফ mv0 স্কোয়ার ইকাল টু তোমার ঘর্ষণের বিরুদ্ধে কৃত কার্য fs, এইটা fs নয় f কে আমি fই ধরে নিচ্ছিলাম, ঘর্ষণ বলটা f, এখানে f ইন্টু এক্স প্লাস স্প্রিং এর যে স্থিতিশক্তি বৃদ্ধি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো যদি পুট করা হয়, হাফ এম এর ভ্যালু কত 1 কেজি, 1 ইন্টু v0টা হচ্ছে তোমার 4 এর স্কোয়ার মানে 16 হচ্ছে। আচ্ছা এফটা কত মিউ এমজি ইন্টু এক্স প্লাস হাফ কে এর ভ্যালু এখানে 200 ইন্টু এক্স স্কোয়ার, এটাকে আবার ক্যালকুলেশন করো, এটা 8, আর এটা মিউ এর ভ্যালু এখানে 0.7, আর এম এর ভ্যালু 1 বলেছ, আর জি এর ভ্যালু এখানে 10 ইন্টু এক্স প্লাস এটা 100 এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে 100 এক্স স্কোয়ার দ্বিঘাত সমীকরণ আকারে সাজাতে হবে, এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে 7x মাইনাস 8 ইকাল টু 0, এটা একটা এক্স এর দ্বিঘাত সমীকরণ। অতএব এক্স সমান মাইনাস বি, মানে -7 প্লাস মাইনাস √b স্কোয়ার, মানে 10⁴ করে দিলাম একবারে বি স্কোয়ার, সরি এটা তোমার 49 হবে, এটা 49 7 স্কোয়ার, বি মানে হচ্ছে 7, তাহলে এটা হবে 49 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 4ac 4 4 8 32 3200। ঠিক আছে, 4 ইন্টু এর ভ্যালু 100 মানে 400 হয়ে যাচ্ছে, ইন্টু সি হচ্ছে 8, তাহলে 400 ইন্টু 8 মানে 3200 বাই 2a, 2 ইন্টু এ মানে হচ্ছে 100, নিচে 200 হবে, তাহলে এটা -7 প্লাস মাইনাস √, এটা তোমার হচ্ছে 32 49 ডিভাইডেড বাই 200, এটা ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে প্লাস নিয়ে করতে হবে ক্যালকুলেশনটা, প্লাস নিয়ে করলে এটা তোমার 50 হবে ডিভাইডেড বাই 200, কারণ মাইনাস নিলে কি হবে স্প্রিংটা সংকুচিত হবে, প্র্যাকটিক্যালি এইদিকে তুমি বল প্রয়োগ করছো, সংকুচিত তো কখনোই হবে না, এটা প্রসারিতই হবে, তো সেই হিসাবে এটা প্লাসই নিতে হবে, তার মানে এটা 0.25 মিটার, অর্থাৎ অপশান এটা আসছে। ঠিক আছে, ঠিক আছে, এগুলোই করো। থ্যাংক ইউ, গুড নাইট।